সিদ্ধান্তের কথা রাশিয়াকে জানায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের একতরফা ঘোষণাটি রাজনৈতিকভাবে চমকে দেওয়ার মতো হলেও মোদী সরকারের জন্য এই পদক্ষেপ বাস্তবায়ন করা অনেক জটিল। ভারত যদি হঠাৎ করে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা খাবে স্থানীয় বাজার। বছরের 9 থেকে 11 বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে ভারতের আমদানি খরচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগে বিপুল পরিমাণ ছাড়ে রুশ তেল কিনতে শুরু করে ভারত। যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ ছিল মাত্র 2.5%। এখন সেটা দাঁড়িয়েছে প্রায় 30%। বর্তমানে দিল্লি প্রতিদিন আমদানি করে প্রায় 11 লাখ ব্যারেল রুশ তেল। এই সস্তা তেলের কারণে অনেকাংশে নিয়ন্ত্রণে আছে ভারতের জ্বালানি মূল্য। একই সঙ্গে বেড়েছে স্থানীয় রিফাইনারিগুলোর সার্বিক মুনাফা। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আসা বন্ধ হলে লাফিয়ে বাড়বে আমদানি ব্যয়, আর এর জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তেলের দাম। তেলের বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলা যতটা সহজ শোনায়, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। লাতিন আমেরিকার এই দেশটি ভারত থেকে রাশিয়ার তুলনায় অনেক দূরে, ফলে আগের চেয়ে বেড়ে যাবে পরিবহন খরচ। সবচেয়ে বড় সমস্যা হলো ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও উচ্চ সালফারযুক্ত। ভারতের সব রিফাইনারি এমন গ্রেডের তেল প্রক্রিয়াজাত করতে পারবে না। রাশিয়ার ইউরালস তেল প্রতি ব্যারেলে 10 থেকে $20 ছাড় পাওয়া যায়, কিন্তু ভেনেজুয়েলার তেলে ছাড় অনেক কম। সে কারণে স্বাভাবিকভাবেই বাড়বে মোট খরচের পরিমাণ। ভেনেজুয়েলার তেল মজুত বিশাল হলেও খুবই সীমিত দেশটির উৎপাদন সক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন করলেও দিনে প্রায় 10 লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ করতে পারবে না কারাকাস। দিল্লির চাহিদা পূরণে এটি মোটেও যথেষ্ট না। ভারতে অবস্থিত একটি রিফাইনারি নায়ারা এনার্জি সরাসরি রুশ মালিকানাধীন, আর এই তেল শোধনাগার পুরোপুরি নির্ভরশীল রাশিয়ার তেলের উপর। ফলে রাতারাতি রুশ তেল কেনা থেকে বেরিয়ে আসা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে ট্রাম্পের দর কষাকষি কিভাবে সামাল দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছে আরও 169 জন। শুক্রবার ইসলামাবাদের টারলাই কালান এলাকার এটি শিয়া মসজিদে জুমা নামাজের সময় এ হামলা ঘটে। খাদিজাতুল কুবরা নামের ওই মসজিদে নামাজের সময় কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর খবর পেয়ে দ্রুত মসজিদে উপস্থিত হন উদ্ধারকর্মীরা। ভাঙা কাচ এবং ধ্বংসাবশেষের পাশে অসংখ্য রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্ট্রেচারে করে আহতদের বের করে আনা হয়। এ পর্যন্ত 169 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পুলিশ এটিকে একটি আত্মঘাতী বোমা হামলা বললেও প্রকৃত কারণ এখনও বের করতে পারেনি। অনুসন্ধান অব্যাহত রেখেছে পুলিশ। হামলার ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বড় পরিসরে বন্দি বিনিময় করেছে রাশিয়া এবং ইউক্রেন। বৃহস্পতিবার দুই দেশ 314 বন্দীকে মুক্তি দিয়েছে। তবে বন্দি বিনিময় করলেও থেমে নেই হামলা পাল্টা হামলা। ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। জবাবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে যখন বৈঠক করছে মার্কিন প্রতিনিধি দল, তখন রাশিয়ার সঙ্গে নতুন করে আরও আধুনিক ক্ষেপণাস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঞ্জিদা ইসলাম, তন্নির ডেস্ক রিপোর্ট। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বড় পরিসরে বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যসহ 157 জন করে মোট 314 বন্দীকে মুক্তি দিয়েছে দুই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার দ্বিতীয় দিনে মুক্তি পেয়েছে এই বন্দীরা। প্রশ্ন উঠেছে, সংঘাত বন্ধের আলোচনার মধ্যে বন্দি বিনিময় কি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির ইঙ্গিত দিচ্ছে? প্রতিবেশী দুই দেশের মধ্যে কি বইতে চলেছে শান্তির হাওয়া? না, আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক মাধ্যমের এক পোস্টে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি আলোচনার ফলেই দুই দেশের মধ্যে বন্দি বিনিময় সম্ভব হয়েছে। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। বৈঠকের পর একই সুর শোনা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গলায়।
রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছেন জেলেনস্কি। Очікую команду в Києві для আরব আমিরাতে আমেরিকান ও রাশিয়ান প্রতিনিধিদের সাথে আমাদের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে। আরও বৈঠকের পরিকল্পনা রয়েছে। পরবর্তী বৈঠক আমেরিকাতে হতে পারে। আমরা শান্তির জন্য কাজ করতে প্রস্তুত। ми готові до усіх. এদিকে যখন সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠক করছে, তখন রাশিয়ার সাথে নতুন করে আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান পারমাণবিক নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ার মাত্র একদিন আগেই নিজের পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, নিউ স্টার্ট চুক্তি নবায়নের পরিবর্তে একটি নতুন, উন্নত ও আধুনিক পারমাণবিক চুক্তি করা উচিত। অন্যদিকে যুদ্ধবন্দীরা মুক্তি পেলেও আগ্রাসন কিন্তু থেমে নেই। হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশই। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় 1000-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। পাল্টা জবাবে রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গুপ্তচরবৃত্তির পাল্টাপাল্টি অভিযোগের জেরে চরমে পৌঁছেছে জার্মানি এবং রাশিয়ার কূটনৈতিক উত্তেজনা। গত 5 ফেব্রুয়ারি মস্কো জানায়, বার্লিনের সিদ্ধান্তের জবাবে তারা এক জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার দাবি, জানুয়ারিতে বহিষ্কৃত রুশ কূটনীতিকের বিরুদ্ধে আনা গুপ্তচর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উস্কানিমূলক। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপ সম্পর্কের অবনতির মধ্যে এই ঘটনাকে বড় সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাফিজুল ইসলামের Recientemente salió un programa tanto para Android y para iOS que nos permite transformar